জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে উত্থান একাদশী বা বোধনী একাদশী এক বিশেষ মাহাত্ম্য বহন করে। এই পুণ্যতিথিটি কার্তিক মাসের শুক্লপক্ষে আসে এবং বিশ্বাস করা হয় এই দিনেই পালনকর্তা ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের যুগনিদ্রা বা শয়ন ভঙ্গ করে পুনরায় জেগে ওঠেন। এই সময়কালটি, যা চাতুর্মাস্য নামে পরিচিত, এই একাদশীর মাধ্যমে সমাপ্ত হয় এবং সকল প্রকার শুভ ও মাঙ্গলিক কাজ পুনরায় শুরু করার পথ প্রশস্ত হয়। একাদশীর উপবাস যেমন পূর্ণদায়ক, ঠিক তেমনি তার পরের দিন দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পারণ বা উপবাস ভঙ্গ করা ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য অত্যাবশ্যক। পারণের সামান্য ভুলও কঠোর উপবাসের পুণ্যকে নষ্ট করে দিতে পারে। উত্থান একাদশীর পারণের সমস্ত খুঁটিনাটি বিষয়, শাস্ত্রীয় নির্দেশাবলী এবং পারণের দিনে করণীয় ও বর্জনীয় কাজগুলি নিয়ে সবিস্তারে আলোচনা করব। আলোচনার বিস্তৃত ক্ষেত্র: 1. উত্থান একাদশীর পারণ কখন ও কিভাবে সম্পন্ন করতে হবে, সময়, মন্ত্র এবং পারণের পদ্ধতি। 2. উত্থান একাদশীর পারণ কি খেয়ে করা উচিত, সাত্ত্বিকতা ও স্বাস্থ্য। 3. উত্থান একাদশীর পারণে কোন 10টি ভুল করা উচিত নয়, শাস্ত্রীয় সতর্কতা। 4. উত্থান একাদশীর পারণের দিন কোন 5টি কাজ অবশ্যই করবেন, পুণ্য সঞ্চয়ের উপায়। 5. কেন সকল একাদশীর ক্ষেত্রে পারণ এত গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিক ও শারীরিক। 6. শ্রীবিষ্ণুর কৃপালাভের জন্য পারণের দিন করণীয় 5টি বিশেষ কাজ। 7. উত্থান একাদশী ও পারণের আধ্যাত্মিক মাহাত্ম্য। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1. উত্থান একাদশীর পারণ কিভাবে সম্পন্ন করতে হবে। একাদশীর পারণ একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার, যা যথাযথ বিধি মেনে নির্দিষ্ট সময় সম্পন্ন করা উচিত। এই প্রক্রিয়াকে কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হল। ক. পারণের সঠিক সময়, পারণকাল। পারণ সঠিক সময় না করলে একাদশীর ফল নষ্ট হয়। নিয়ম: পারণ অবশ্যই দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর সম্পন্ন করতে হবে। দ্বাদশী তিথি শেষ হবার পূর্বেই পারণ সমাপ্ত করা আবশ্যক। হরিবাসর বর্জন: দ্বাদশী তিথির প্রথম চতুর্থাংশকে হরিবাসর বলা হয়। শাস্ত্রমতে এই হরিবাসরের মধ্যে পারণ করা ঘোর নিষিদ্ধ। পারণ শুরু করার আগে হরিবাসর শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করা আবশ্যক। হরিবাসর চলাকালীন যদি পারণ করা হয় তবে উপবাসের সমস্ত ফল নষ্ট হয়ে যায়। ত্রয়োদশীতে পারণ: যদি কোনো কারণে দ্বাদশী তিথি অত্যন্ত কম সময়ের জন্য থাকে এবং সূর্যোদয়ের পর হরিবাসর শেষ হবার পরেও পারণের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায়, তাহলে সেই বিরল ক্ষেত্রে ত্রয়োদশী তিথিতে পারণ করা যেতে পারে। তবে সাধারণ নিয়ম অনুসারে দ্বাদশীতেই পারণ করা উচিত, কারণের পূর্বে প্রস্তুতি ও পূজা। পারণ শুরু করার আগে নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করা উচিত। 1. স্নান ও শুদ্ধিকরণ: পারণের দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শারীরিক ও মানসিকভাবে শুদ্ধ হতে হয়। উপবাস সমর্পণ: পারণের আগে ভগবান শ্রী বিষ্ণুর বা তার নির্দিষ্ট অবতারের, এই ক্ষেত্রে দামোদর বা লক্ষ্মীনারায়ণের পূজা সম্পন্ন করতে হয়। একটি বিশেষ মন্ত্র পাঠ করে আগের দিনের উপবাসের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হয়। এই পারণ মন্ত্র পাঠ করা হয়। এই মন্ত্রপাঠের মাধ্যমে উপবাসের পূর্ণ ফল লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানানো হয়। পারণ মন্ত্র হচ্ছে: অজ্ঞান তিমিরান্ধাস্যা ব্রতে নানেন কেশবা প্রসিদ সুমুখ নাথা জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, এই ব্রত পালনের দ্বারা তুমি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করো। গ. পারণ সম্পন্ন করার পদ্ধতি: জল ও তুলসী মন্ত্র পাঠের পর প্রথমে সামান্য জল বা তুলসী পাতাসহ জল গ্রহণ করে পারণ শুরু করা উচিত। অনেক ভক্ত বিষ্ণু বা শালগ্রাম শিলার চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করেন। এটি ব্রতভঙ্গের প্রথম ধাপ, যা শরীরের শুদ্ধতাকে বজায় রাখে। শস্য গ্রহণ: এরপর অল্প পরিমাণে একাদশী তিথিতে বর্জিত শস্যদানা, যেমন সামান্য ভাত বা গমের আটা থেকে তৈরি রুটি বা যে কোনো প্রকার ডাল, যেমন মুগ ডাল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে উপবাস ভঙ্গ করা হয়। সাত্ত্বিক আহার: পারণের প্রথম আহার অবশ্যই সাত্ত্বিক হওয়া উচিত। সম্পূর্ণ নিরামিষ ও পেঁয়াজ রসুন বর্জিত খাদ্য গ্রহণ করতে হবে। 2. উত্থান একাদশীর পারণ কি খেয়ে করা উচিত। সাত্ত্বিকতা ও স্বাস্থ্য: পারণের দিন খাদ্য নির্বাচনের ক্ষেত্রে কেবল ধর্মীয় নিয়ম নয়, বরং শারীরিক স্বাস্থ্যের দিকটিও বিবেচনা করা উচিত।
দীর্ঘ উপবাসের পর শরীরের হজম ক্ষমতা দুর্বল থাকে, তাই হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করা শ্রেয়। ক পারণ শুরু করার জন্য উপযুক্ত খাদ্য। তুলসী ও চরণামৃত, এটি আদর্শ সূচনা। সামান্য জল বা চরণামৃত দিয়ে পারণ শুরু করা শাস্ত্রীয় বিধান। সাদা অন্ন ও ডাল, সামান্য পরিমাণে সাদা ভাত, সেদ্ধ চাল বা আতপ চাল এবং মুগ ডালের মতো হালকা ডাল গ্রহণ করা যেতে পারে। হালকা সবজি সেদ্ধ বা সামান্য তেল মশলায় রান্না করা হালকা সবজি যেমন লাউ, পটল, ঝিঙে, কচুবাটি শাক ইত্যাদি গ্রহণ করা উচিত। দুগ্ধজাত পণ্য, দই, ছানা বা লস্যি কম মিষ্টি, দীর্ঘ উপবাসের পর শরীরের জন্য উপকারী। খ যে খাদ্যগুলি কঠোরভাবে বর্জনীয়। তামসিক খাদ্য, পেঁয়াজ, রসুন, মাংস, ডিম, মাছ, মাদকদ্রব্য, পানীয় ইত্যাদি এই দিন সম্পূর্ণ বর্জনীয়। যেহেতু উত্থান একাদশী চাতুর্মাসের সমাপ্তি ঘোষণা করে, তাই পারণের দিনও সাত্ত্বিকতার ভাব বজায় রাখা উচিত। অতিরিক্ত তেল মশলা, অতিরিক্ত তেল ঝালযুক্ত বা ভাজাভুজি খাবার পরিহার করুন। এগুলি দীর্ঘ উপবাসের পর পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অতিরিক্ত শস্য বা ভরপেটা আহার, উপবাস ভাঙার সঙ্গে সঙ্গে একসাথে প্রচুর পরিমাণে শস্য বা খাদ্য গ্রহণ করা উচিত নয়। অল্প পরিমাণে খাবার খেয়ে শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। ৩ উত্থান একাদশীর পারণে কোন 10টি ভুল করা উচিত নয়। শাস্ত্রীয় সতর্কতা, উপবাসের পূর্ণ ফল প্রাপ্তির জন্য পারণের সময় এই 10টি ভুল কঠোরভাবে পরিহার করা উচিত। ১ হরিবাসরে পারণ, এই ভুলটি সবচেয়ে গুরুতর। হরিবাসর চলমান থাকাকালীন পারণ করলে ব্রতের সমস্ত পূর্ণফল নষ্ট হয়ে যায়। পুঞ্জিকা দেখে হরিবাসর শেষ হবার পরেই পারণ শুরু করুন। ২ পারণ মন্ত্র পাঠ না করা, মন্ত্র পাঠ করে আনুষ্ঠানিকভাবে পারণ শুরু না করলে ব্রত সমর্পণ অসম্পূর্ণ থেকে যায়। দ্বাদশী তিথির বাইরে পারণ, নির্দিষ্ট পারণকালের বাইরে পারণ করা খুব ভোরে বা অতিরিক্ত বিলম্বে শাস্ত্রের নিয়ম ভঙ্গ করে। ৩ তামসিক আহার গ্রহণ, পারণের দিন ভুলেও পেঁয়াজ, রসুন বা যে কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। ৪ জুতো পরে বা অপরিষ্কার অবস্থায় পারণ, পারণ করার সময় পরিষ্কার স্থানে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসা উচিত। ৫ অতিরিক্ত কথা বলা বা রাগ করা, পারণের দিনে মনকে শান্ত ও সংযত রাখুন। বেশি কথা বলা, গীবত করা বা ক্রোধ প্রকাশ করা ব্রতের পবিত্রতা নষ্ট করে। ৬ একসঙ্গে গুরুপাক খাদ্য গ্রহণ, দীর্ঘ উপবাসের পর হজম ক্ষমতার কথা ভুলে গিয়ে অধিক পরিমাণে বা তৈলাক্ত খাবার গ্রহণ করা শারীরিক ও আধ্যাত্মিকভাবে ক্ষতিকর। ৭ তুলসীকে অবহেলা করা, উত্থান একাদশী ও তুলসী মাতার বিবাহের দিন, পারণের দিন তুলসী গাছে জল দিয়ে বা শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিশেষ পূজা এবং আরতি করুন। ২ দান ধর্ম ও অভাবীকে ভোজন, পারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল দান। সাধ্যমতো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। পারলে এই দিন অন্তত একজন অভাবী মানুষকে তৃপ্তি সহকারে ভোজন করান, এতে ব্রতের পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়। ৩ সংকীর্তন ও নাম জপ, পারণের দিন সকালে এবং সারা দিন ধরে ভগবানের নাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে মন শুদ্ধ হয় এবং ব্রতের ফল স্থায়ী হয়। ৪ গুরুজন ও প্রবীণদের সেবা, বাবা মা, শ্বশুর, শাশুড়ি বা যে কোনো গুরুজনদের সেবা করুন এবং তাদের চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন। তাদের সন্তুষ্টিতে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হন। ৫ ভাগবত বা গীতা পাঠ, পারণের দিন সকালে পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা থেকে কিছু শ্লোক বা অধ্যায় পাঠ করুন। এই জ্ঞান চর্চা আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটায়। উত্থান একাদশী ব্রতকথা, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথির মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মানারদ সংলাপে বিশদভাবে বর্ণিত হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বিনম্রভাবে প্রার্থনা করে বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? অনুগ্রহ করে তার মাহাত্ম্য সহ বিস্তারিতভাবে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীকে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বলা হয়। এক সময় প্রজাপতি ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য দেবর্ষি নারদকে বলেছিলেন। আজ আমি সেই কথাই তোমাকে শ্রবণ করাবো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলেন, হে প্রভু, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জাগ্রত হন, সেই একাদশীর মাহাত্ম্য আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী পাপ নাশিনী, পুণ্যদায়িনী ও মুক্তিদাত্রী। এই ব্রত নিষ্ঠা ও ভক্তিসহ পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের সমান ফল লাভ হয়। জগতে যা প্রায় অপ্রাপ্য সেই সব ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ ভক্ত এই ব্রতের প্রভাবে লাভ করে। এই একাদশীর উপবাস ও রাত্রি জাগরণে পরমত প্রমাণ পাপ রাশি
ভস্মীভূত হয়। মহান মুনিগণ তপস্যার দ্বারা যে ফল অর্জন করেন, এই একাদশীতে উপবাসের মাধ্যমেই সেই ফল লাভ করা যায়। তবে ব্রত যদি শুদ্ধ নিয়মে না করা হয় তাহলে তার ফল স্বল্প হয়। যারা এই একাদশীর ধ্যান ও উপবাস করেন তাদের পূর্বপুরুষও স্বর্গে আনন্দে বাস করেন। এমনকি ব্রহ্ম হত্যা প্রভৃতি গুরুতর পাপ থেকেও মুক্তি মেলে এবং বৈকুণ্ঠ গতি লাভ হয়। হস্মেদ যজ্ঞে যে ফল সহজে পাওয়া যায় না বা তীর্থে স্বর্ণাদির দান দ্বারা যে পুণ্য অর্জিত হয়, উত্থান একাদশীর উপবাস ও রাত্রি জাগরণের দ্বারা সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায়। যিনি যথাযথভাবে এই ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আগমন করে। হে নারদ, এই একাদশী ভগবান বিষ্ণুর প্রিয়তমা। শ্রদ্ধা ও ভক্তিসহ এই ব্রত পালন করলে সমস্ত শাস্ত্র, তপস্যা ও জ্ঞানে সিদ্ধি লাভ হয় এবং চিরমুক্তি প্রাপ্ত হয়। যে ভক্ত সমস্ত লৌকিক কাজ পরিত্যাগ করে শ্রী গোবিন্দের প্রতি একান্ত ভক্তিসহ পারে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। মন বাক্য দ্বারা করা পাপও এই দিন শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি যদি শ্রী জনার্দনের উদ্দেশ্যে ভক্তিসহ করা হয় তাহলে তার ফল অক্ষয় হয়। যারা উপবাস ও রাত্রি জাগরণে শ্রী হরির নাম শ্রবণ করে দিন যাপন করেন তাদের জীবনে অসম্ভব কিছুই থাকে না। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ পুণ্য অর্জন হয়। তীর্থস, দান, জপ ও ধ্যানের সমস্ত ফল উত্থান একাদশী পালন না করলে নিষ্ফল হয়ে যায়। অতএব হে নারদ, শ্রী হরিবাসরে বিশেষ ভক্তি ও শ্রদ্ধাসহ শ্রী জনার্দনের পূজা করো, অন্যথায় শতন্মের কর্জিত পুণ্য বিফল হয়ে যায়। পারণ বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায়। স্মার্ট ও গৌড়ীয় বৈষ্ণব মতে পারণ করা উচিত ৩রা নভেম্বর ১৫ই কার্তিক সকাল ৫টা ৪৬ থেকে ৯টা ৩৯ মধ্যে। অন্যদিকে ইসকন মতে পারণ করা হবে ১৫ই কার্তিক ৩রা নভেম্বর সকাল ৫টা ৪২ থেকে ৯টা ২৭ মধ্যে। ৭. উত্থান একাদশী ও পারণের আধ্যাত্মিক মাহাত্ম্য। যোগ নিদ্রা থেকে জাগরণ। উত্থান একাদশী হল যোগ নিদ্রা থেকে ভগবানের জাগরণের দিন। এই জাগরণের মাধ্যমে কেবল সৃষ্টির পুনর্জীবন শুরু হয় না, বরং ভক্তদের আধ্যাত্মিক জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ৪ মাস কঠোর সংযম। চাতুর্মাস্য বা দেবশয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ৪ মাস ধরে ভক্তরা নানা প্রকার সংযম পালন করেন। উত্থান একাদশীর পারণ সেই ৪ মাসের ত্যাগের সফল সমাপ্তি ঘোষণা করে। শুভ কাজের সূচনা। এই পারণের পর থেকেই সকল প্রকার শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি পুনরায় শুরু করা যায়। এই পারণ এক নতুন সূচনার প্রতীক। জীবনের জাগরণ। শ্রী বিষ্ণুর জাগরণের মাধ্যমে ভক্তের মন ও আত্মায় যেন ঘুমিয়ে থাকা শুভ চেতনা জেগে ওঠে। পারণের মাধ্যমে আমরা যেন সংকল্প করি যে আমরা এখন থেকে আরও সচেতন ও ধার্মিক পরায়ণ জীবনযাপন করব। লক্ষ্মীনারায়ণের কৃপা। যেহেতু এই পারণের সঙ্গে তুলসী বিবাহ জড়িত, তাই এই দিনে পারণের সঠিক নিয়ম পালন করলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের যুগল আশীর্বাদ লাভ হয়, যা জীবনের সুখ, শান্তি ও মোক্ষ প্রদান করে। এইভাবে উত্থান একাদশীর পারণ কেবল একটি ব্রত সমাপ্তির রীতি নয়, বরং এটি আত্মিক শুদ্ধতা, ধার্মিক সংযম এবং ভগবানের প্রতি ভালোবাসার এক গভীর বহিঃপ্রকাশ। সঠিক নিয়মে পালন করে প্রতিটি ভক্তই শ্রী হরির অসীম করুণা লাভে সক্ষম হন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।